আজকের আলোচনায় আমরা ডুব দেব এডভিন লেফেভ্রের লেখা রেমিনিসেন্সেস অফ আ স্টক অপারেটর বইটার গভীরে। বইটা তো আসলে জেসি লিভারমোর নামের এক বিখ্যাত, বলা যায় কিংবদন্তি স্টক অপারেটরের জীবনের একটা কাল্পনিক চিত্র, কিন্তু ট্রেডিংয়ের দুনিয়ায় এটা ক্লাসিক। একদম, প্রায় বাইবেলের মতো ধরা হয়। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব নতুন যারা ট্রেডিং বা বিনিয়োগে আসছেন তাদের জন্য এই বইয়ের মূল কথাগুলো সহজ করে তুলে ধরতে। ঠিক, প্রায় ১০০ বছর হয়ে গেল বইটা বেরিয়েছে, কিন্তু এর গুরুত্ব আবেদনটা একটুও কমেনি। কারণটা খুব সোজা। বাজারের ওঠানামার পেছনে যে মানুষের সাইকোলজি কাজ করে, ভয়, লোভ, আশা, এগুলো তো একই রয়ে গেছে, তাই না? ঠিক তাই। আমরা দেখব লিভারমোরের ট্রেডিংয়ের মূল ভাবনাটা কী ছিল, কোন কোন কৌশল উনি ব্যবহার করতেন যা এখনও কাজে লাগে, ঝুঁকি সামলানোর ব্যাপারে ওনার সবচেয়ে বড় শিক্ষা, আর কোন ভুলগুলো এড়িয়ে চলতে বলেছেন। হ্যাঁ, আর ওই যে বললেন আধুনিক ট্রেন্ড ফলোয়ার যেমন মাইকেল কোভেল, তাদের ভাবনার সাথে ওনার মিল বা অমিল কোথায়, সেটাও তো একটা ইন্টারেস্টিং দিক। অবশ্যই, সেটাও দেখব। আচ্ছা, লিভারমোরের শুরুটা তো খুব অল্প বয়সে, ওই কি বলে বাকেট শপ থেকে। এই বাকেট শপ জিনিসটা ঠিক কি ছিল তখন? হ্যাঁ, বাকেট শপ, দেখুন, এগুলো আজকের ব্রোকারেজ ফার্মের মতো ছিল না মোটেও। সেখানে সত্যি সত্যি শেয়ার কেনা বেচা হতো না, বরং শেয়ারের দামের উপর বাজি ধরা হতো, অনেকটা জুয়ার মতো। লিভারমোর ওখানে কাজ করতেন কোটেশন বোর্ডে দাম লেখার। ও আচ্ছা। তো ওই কাজটা করতে করতেই উনি দামের মধ্যে কিছু প্যাটার্ন বা আচরণ লক্ষ্য করতে শুরু করেন। উনি দেখতেন কিছু শেয়ারের দাম হয়তো বাড়ার আগে বা কমার আগে নির্দিষ্ট কিছু ইঙ্গিত দেয়। এটাই কি টেপ রিডিং? ঠিক ধরেছেন, এটাই টেপ রিডিং। কোনো চার্ট বা ফান্ডামেন্টাল না দেখে শুধু দামের মুভমেন্ট দেখেই সিদ্ধান্ত নেওয়া। শুরুতে উনি এটাকে প্রায় একটা গাণিতিক ফর্মুলা ভাবতেন। তার মানে আজকের যে টেকনিক্যাল অ্যানালিসিস, তারই একটা খুব প্রাথমিক রূপ বলা যায়। হ্যাঁ, অনেকটা তাই। যেমন ধরুন, মাইকেল কোভেল বলেন না, প্রাইস ইজ দ্য বেস্ট ইন্ডিকেটর, দামই সব বলে দেয়। ছোট মুভমেন্ট থেকেই লাভ করার চেষ্টা করতেন, কিন্তু পরে উনি বুঝলেন শুধু এটা যথেষ্ট না, বাজারের বড় ছবিটা দেখা দরকার। সামগ্রিক ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, দেশের অর্থনীতির অবস্থা কেমন, এগুলো বোঝা আরও জরুরি। উনি নিজেই বলেছেন এই উপলব্ধিটা ছিল ওনার জন্য জুয়া থেকে স্পেকুলেশনে উত্তরণ। এই স্পেকুলেশনের জন্য কি উনি বিশেষ কিছু কৌশল ব্যবহার করতেন? বইতে তো পিরামিডিংয়ের মতো কিছু কৌশলের কথা আছে। হ্যাঁ, কয়েকটা দারুণ কৌশল ছিল। যেমন, উনি স্টকের পুরনো পারফরমেন্সের রেকর্ড হিস্ট্রিটা মনে রাখতেন। মজা করে বলতেন ডোপ শিট। ডোপ শিট, ইন্টারেস্টিং। হ্যাঁ, আর পিরামিডিং হলো যখন একটা স্টক কিনেছেন আর সেটার দাম বাড়ছে, তখন উনি আরও কিনতেন, জেতা ঘোড়ার ওপর বাজি বাড়ানো আর কি। কিন্তু এটা তো বেশ রিস্কি হতে পারে, তাই না? অবশ্যই, যদি ঠিকমতো ম্যানেজ না করা যায় তাহলে খুবই ঝুঁকিপূর্ণ। আরেকটা কৌশল ছিল, ধরুন বড় কোনো কেনাবেচা করার আগে উনি বাজারটা একটু পরীক্ষা করে নিতেন। যেমন, হয়তো 10,000 শেয়ার বেচার অর্ডার দিয়ে দেখতেন বাজার কতটা সহজে সেটা হজম করতে পারছে, দাম পড়ছে কিনা। এতে বাজারের ভেতরের শক্তিটা বোঝা যেত। কিন্তু ওনার সবচেয়ে বিখ্যাত কৌশল তো বোধহয় ওই সিটিং টাইট ব্যাপারটা, ধৈর্য ধরে বসে থাকা। একদম, নিঃসন্দেহে ওটাই। লিভারমোর নিজেই বলেছেন ওনার জীবনের বড় লাভগুলো প্ল্যান করে বা মাথা খাটিয়ে আসেনি, এসেছে সঠিক পজিশনটা নেওয়ার পর ধৈর্য ধরে বসে থেকে। বাজার যখন আপনার পক্ষে, তখন অল্প লাভে বেরিয়ে না গিয়ে ট্রেন্ডটা যত দূর যায় সঙ্গ দেওয়া, এটাই মূল কথা। শুনতে সহজ লাগে, কিন্তু করাটা খুব কঠিন। রোজগার ওঠানামার মধ্যে শান্ত থাকা, এটা সত্যিই কঠিন। প্রচণ্ড মানসিক জোর লাগে। দেখুন, কোবেলের ট্রেন্ড ফলোয়িং ফিলসফিও কিন্তু এটাই বলে, একেবারে বটমে কিনে টপে বেচার দরকার নেই, ট্রেন্ডের মাঝের অংশটা ধরতে পারলেই হলো। লাভের কথা তো হলো, কিন্তু লোকসান সামলানোর ব্যাপারে কি বলতেন উনি, বিশেষ করে বাকেট শপের বাইরে, যেখানে হয়তো অটো স্টপ লস নেই? খুব জরুরি প্রশ্ন। বাকেট শপের ওই অটো স্টপ লসটা একটা সুবিধা ছিল ঠিকই, কিন্তু আসল স্টক এক্সচেঞ্জে এসে উনি বুঝলেন নিজের ঝুঁকি নিজেকেই সামলাতে হবে। ওনার প্রধান নিয়ম ছিল লস দেখলে বেশিক্ষণ অপেক্ষা না করা। যদি বোঝেন আপনার অনুমান ভুল, ট্রেডটা উল্টো দিকে যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি কেটে বেরিয়ে আসুন।
মানে ভুলটা স্বীকার করে নেওয়া। একদম। ওনার কথায় যখন ভুল করছেন তখন ভুল করা বন্ধ করে সঠিক হওয়াই একমাত্র কাজ। উনি আরও বলতেন, সবসময় ট্রেড করার দরকার নেই। ভালো সুযোগ না পেলে বা বাজার কোন দিকে যাবে বোঝা না গেলে চুপচাপ বসে থাকাও একটা স্ট্র্যাটেজি। আর অবশ্যই যথেষ্ট ক্যাপিটাল ছাড়া ট্রেড করাটা খুব বিপজ্জনক। এই ঝুঁকি ব্যবস্থাপনার আইডিয়াটা তো কবেলের সিস্টেমের সাথেও মেলে, তাই না? হ্যাঁ, অনেকটাই মেলে। ট্রেন্ড ফলোয়িংয়ে তো অনেক ছোট ছোট লস হয়, কিন্তু একটা বড় লাভ সেই সব পুষিয়ে দেয়। তাই কটা ট্রেড জিতলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার অ্যাভারেজ লাভ অ্যাভারেজ লসের চেয়ে কত বেশি। ওই ছোট ছোট লসগুলো মেনে নেবার মতো মাইন্ডসেট তৈরি করাটা খুব দরকারি। নতুনরা কি ভুল করে সাধারণত? টিপসের ব্যাপারে তো ওনার খুব কড়া কথা ছিল। ও একদম, বারবার বলেছেন, অন্যের টিপস শুনে কেউ কোনোদিন বড়লোক হতে পারে না। ওয়াল স্ট্রিটে টিকতে হলে নিজের বিচার, নিজের অ্যানালিসিসের ওপর ভরসা রাখতে হবে। উনি নিজে জীবনেরও উদাহরণ দিয়েছেন। পরিচিত কাউকে সাহায্য করতে গিয়ে বা আবেগের বশে নিজের বিচারকে অগ্রাহ্য করে ট্রেড নিয়ে বিশাল লস করেছেন। ওই ড্যান উইলিয়ামসনের ঘটনাটা যেমন। মনে পড়ছে। বা এক বাজারে কাজ করেছে, সেটা অন্য পরিস্থিতিতে নাও চলতে পারে। এমনকি ওয়াল স্ট্রিটের বড় প্লেয়াররাও ভুল করেন। হ্যাঁ, উনি বলেছেন তারাও অনেক সময় যা হবে বলে আশা করেন সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন, মানে উইশফুল থিঙ্কিংয়ের শিকার হন। এত কিছুর পর যদি এই বই থেকে একটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে হয়, সেটা কি হবে? আমার তো এই বিখ্যাত কোটটাই মনে পড়ছে, আমার বড় লাভগুলো চিন্তা করে আসেনি, এসেছে বসে থেকে, ধৈর্য ধরে বসে থেকে। একেবারে মোক্ষম কথাটা বলেছেন। আর এর সাথে আমি যোগ করব ওনার আরেকটা উপলব্ধি। যদি এই খেলায় টিকে থাকতে হয় তাহলে একজন মানুষকে নিজের উপর এবং নিজের বিচার বুদ্ধির ওপর বিশ্বাস রাখতেই হবে। নিজের অ্যানালিসিসে ভরসা রাখা। হ্যাঁ, বাজারের এত খবর, এত লোকের এত মত, তার মধ্যে নিজের সিদ্ধান্তটা ধরে রাখা, এটাই হয়তো সবচেয়ে কঠিন, আবার সবচেয়ে জরুরি। তাহলে বোঝাই যাচ্ছে ১০০ বছর পরেও লিভারমোরের কথাগুলো আজকে ট্রেডারদের জন্য কতটা প্রাসঙ্গিক। টেকনোলজি বদলেছে, কিন্তু মানুষের মনটা একই আছে। ঠিক তাই। শেষ করার আগে একটা প্রশ্ন শুধু রেখে যাই ভাবার জন্য। লিভারমোর আর কোভেল দুজনেই তো প্রাইস অ্যাকশন বা দামের ওপর খুব জোর দিয়েছেন, কিন্তু লিভারমোর নিজেও তো পরে বাজারের সামগ্রিক পরিস্থিতি, অর্থনীতির খবর, এগুলোর উপর জোর দিতে শুরু করেছিলেন। প্রশ্নটা হলো, বাজারের ভেতরের কারণগুলো না বুঝে শুধু দামের প্যাটার্ন দেখে কি লম্বা সময় ধরে সফল হওয়া সম্ভব? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। অবশ্যই, এটা নিয়ে ভাবা যেতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।